মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় হাইকোর্টে বসুন্ধরার এমডির আগাম জামিন আবেদন শুনানি কাল। অপরাধী যেই হোক আইনের মুখোমুখি হতে হবে। আইন অনুযায়ী চলবে, যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে। ধর্ষণ কিংবা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা খতিয়ে দেখার সুপারিশ সুরতহাল রিপোর্টে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই, হাসপাতালে থাকতে হবে আরো 2 থেকে 3 দিন, জানালেন চিকিৎসক। সুস্থতার উপর নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ। রাশিয়া ও চীনের টিকা দেশে উৎপাদনের অনুমোদন। পরামর্শক দলের সুপারিশে আছে মডার্না, ফাইজার ও জনসনের ভ্যাকসিনও। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ইউরোপেও। মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভির আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। কাল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় এখনও কোনো কুল কিনারা হয়নি। তাকে ধর্ষণ কিংবা বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে সুপারিশ করা হয়েছে সুরতহাল রিপোর্টে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপরাধ যেই করুক ছাড় পাবে না কেউ। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের পর পুলিশের করা সুরতহালের রিপোর্টের একটি কপি এসেছে সময় সংবাদের হাতে। তাতে দেখা যায় সুরতহাল করা পুলিশের উপপরিদর্শক লিখেছেন, হত্যার আগে ভিকটিম ধর্ষিত হয়েছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, কিংবা তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। আর এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে একজন কনস্টেবলকে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত একজন নারী কনস্টেবল মুনিয়াতের মরদেহ পরীক্ষা করেছেন বলে বলা হয় সুরতহাল প্রতিবেদনে। উল্লেখ করা হয়, মুনিয়াতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ ছিল, বুক, পেট এবং পিঠ ছিল স্বাভাবিক। এছাড়া হাত দুটি লম্বালম্বিভাবে মুষ্টিবদ্ধ থাকার কথাও বলা হয় সুরতহালে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে মুনিয়ার বোন দাবি করেন, মৃত্যুর পর পা বিছানার সঙ্গে লাগানো ছিল এবং আঙ্গুল বাঁকানো ছিল। তবে সুরতহালের রিপোর্টে এ বিষয়ে কিছু লেখা হয়নি। সুরতহাল প্রতিবেদনের উপর ভিত্তি করেই হয় ময়নাতদন্ত। এর মধ্যে ময়নাতদন্ত শেষ হলেও এখনো প্রতিবেদন আসেনি। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ময়নাতদন্ত রিপোর্ট আসলেই প্রকৃত কারণ বের হয়ে আসবে, তবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী চলবে, যেই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে, সেই তদন্তের পরেই আমরা বলতে পারবো। এদিকে মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির এ মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চে এ বিষয়ে জামিন শুনানির কথা রয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্ত বেগম জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। পরীক্ষা নিরীক্ষা করার জন্যই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি জানান, বয়স ও স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে বেগম জিয়াকে আরও 2 থেকে 3 দিন হাসপাতালে থাকতে হবে। এদিকে দলের নেতারা বলছেন, চেয়ারপারসনের রোগ মুক্তির ওপর বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 19 দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছু শারীরিক পরীক্ষার জন্য। সেখানে ভর্তির পর চিকিৎসকরা জানান, ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে বুধবার রাতে বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা জানাতে গুলশান কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, করোনা আক্রান্ত খালেদা জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা কমপ্লিট হবে। গতকালকে যে চেস্টের সিটি হয়েছে সেখানে বিন্দুমাত্র চেস্টের মধ্যে লাংসে কোনো ইনভলভমেন্ট নেই। আমরা আশাবাদী যে খুব সহসাই ওনারা বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে। তার পর্যবেক্ষণের জন্য এভার কেয়ারে 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গত 1.5 বছরে তার যে শারীরিক পরীক্ষা সম্ভব হয়নি তা সম্পন্ন করতেই এভার কেয়ার হাসপাতালে থাকবেন বেগম জিয়া। 10 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম সেগুলোর রিভিউ করেছে। ওনাকে প্রতিদিন আনা নেওয়া করা এবং সকল পরীক্ষা করা এটি সত্যিকার অর্থেই কষ্টকর বিষয়। নিয়মিত চেকআপের অংশ হিসাবেই ওনার পরীক্ষাগুলো এভার কেয়ার হসপিটালে
করা হচ্ছে। এদিকে বেগম জিয়ার রোগমুক্ত হওয়া জরুরি মন্তব্য করে দলের নেতারা বলছেন তার রোগ মুক্তির উপর নির্ভর করছে দেশের রাজনীতির গতি প্রকৃতি ও বিএনপির ভবিষ্যৎ। বেগম খালেদা জিয়া বিএনপির প্রাণশক্তি এবং সকল অনুপ্রেরণার উৎস, এবং বেগম জিয়ার রোগ মুক্তির উপরে এই দেশের রাজনৈতিক গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বিএনপির ভবিষ্যৎ তো অঙ্গাঙ্গিভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির সাথে জড়িত। বেগম জিয়া সুস্থ হয়ে উঠলে বিএনপি নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে উঠবেন বলেও মন্তব্য করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। দল অসুস্থ হয়ে পড়ে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চীন ও রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুপুরে বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে একথা জানান অর্থমন্ত্রী। এদিকে ঝুঁকি, প্রাপ্যতার সম্ভাবনা ও সক্ষমতা বিচার করে সিনোভ্যাক, জনসন, মডার্না ও ফাইজারের টিকার প্রতি আপাতত আস্থা পরামর্শক দলের। তবে বিভিন্ন ধরনের টিকা একসঙ্গে প্রয়োগের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাপনার তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। যোগাযোগ করেছি। সময় মতো সেরামের টিকা সরবরাহ না হওয়ায় টিকা নিয়ে সংশয় আর শঙ্কা দানা বেঁধেছে চলতি মাসের শুরু থেকেই। সংকট কাটাতে সরকারের নানামুখী পদক্ষেপ চলতি সপ্তাহের শুরু থেকেই চোখে পড়েছে। মঙ্গলবার রাশিয়ার টিকা স্পুতনিক ভি জরুরি ভিত্তিতে আমদানি ও ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে শুধু অ্যাস্ট্রাজেনেকা আর স্পুটনিক ভি নয়, যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসন, চীনের সিনোভ্যাক, এই 6টি টিকা জরুরি অনুমোদন দিতে সরকারকে সুপারিশ করেছে টিকা নিয়ে জাতীয় পরামর্শক কমিটি। তারা বলছেন গণটিকা নিশ্চিত করতে দরকার সর্বোচ্চ সংখ্যক টিকার মজুত, পাশাপাশি ঝুঁকি, টিকার কার্যকারিতা, সংরক্ষণ এসব বিষয় মাথায় রেখেই এই টিকাগুলোকে প্রাধান্য দিয়েছে কমিটি। সম্ভাব্য যে কয়টা টিকা আছে যেগুলো কার্যকারিতা ভালো, সবগুলোর কথাই আসছে। কোভ্যাক্স যে ইনিশিয়েটিভ, সেখানে তারা কিন্তু একটা টিকা দেবে তা না, তারা যে কোনো টিকাটাই দিতে পারে। তো সুতরাং আমাদের যদি সরকারের এরকম প্রস্তুতি থাকে যে টিকাই আসুক আমরা সেটা যেন নিতে পারি। তবে একসঙ্গে এতগুলো ভ্যাকসিন আলাদা করে প্রয়োগ এবং সঠিক ডোজ নিশ্চিত করতে সরকারকে টিকা ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রথমে হচ্ছে আমাকে অনেক বেশি ভ্যাকসিন সেন্টারটা বাড়িয়ে ফেলতে হবে। 55-র ঊর্ধ্বে যারা, ওদেরকে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত না, ওরা অন দি স্পট দেবে। চীন ও রাশিয়ার ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদনের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিকল্প হিসেবে আমরা রাশিয়ান স্পুটনিক আর চায়নার সাইনোফার্ম, যেটা আমরা সাইনোভ্যাক হিসেবে জানি, এই দুটি দেশ এবং এই দেশের সংশ্লিষ্ট সংস্থা যারা আছে তাদের সাথে আলোচনা চলছে আমাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। এ পর্যন্ত 2 ডোজ টিকা মিলে সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন 83 লাখ মানুষ। সরকারের কাছে মজুদ আছে আরও 20 লাখ ডোজ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো বোরো মৌসুমে সরকারি পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান। 27 টাকা কেজি দরে কেনা হবে 6.5 লাখ টন ধান। তবে বাজার দাম ভালো থাকায় সরকারকে ধান দেয়া নিয়ে দোটানায় রয়েছেন কৃষক। এতে করে সরকার নির্ধারিত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কায় রয়েছে খাদ্য বিভাগ। দেশের বিভিন্ন স্থানে চলতি বোরো মৌসুমে পাকা ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। এর মধ্যেই চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার ঘোষিত ধান সংগ্রহ অভিযান শুরু হলো। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 27 টাকা কেজি দরে সরকার প্রতি মণ ধান কিনবে 1080 টাকায়। চলতি মৌসুমে সংগ্রহ করা হবে 6.5 লাখ মেট্রিক টন ধান। শতভাগ ধান আমরা কৃষকের এক ব্যয়ের মাধ্যমে কিনবো। তবে বাজারে দাম ভালো হওয়ায় সরকারি গুদামে ধান দিতে দোটানার মধ্যে কৃষকরা। তারা বলছেন মৌসুমের শুরুতেই হাটে 950 থেকে 980 টাকা মণ দরে ধান কেনাবেচা চলছে। 1 টন ধান দিলাম ওই 27 টাকা কেজি হিসেবে সরকারকে দিলাম, আর ক্যাশও পালাম, আর কি চেক পালাম। ধানের বাজার বেশি থাকলে এখানে অনেকে আসবার চায় না, এই অতিরিক্ত একটা খরচা আছে, ব্যাংক মাধ্যমে টাকা নিতে হয়, আর্দ্রতা লাগে 14%, খুব শক্ত শুকনা লাগে, পরিষ্কার করা লাগে, এটা একটু বেশি হয়। কৃষকের এমন সিদ্ধান্তের কারণে ব্যবসায়ী ও খাদ্য বিভাগের কর্মকর্তারাও শঙ্কায় রয়েছেন সরকার নির্ধারিত ধান সংগ্রহ নিয়ে। যদি রেট না মিলে তাহলে তো অবশ্যই চাল দিতে পারবে না, কারণ রেট মিলাতে গেলে সরকারকে চিন্তা করেই রাখতে হবে যে যদি বাজারের তারা মনিটরিং করুক। যে কৃষকরা মাঝারি ধান আবাদ করেছেন তাদের জন্য আসলে
এই বাজার দরটা আসলে প্রযোজ্য না। চলতি মৌসুমে সরকারের চাল সংগ্রহ অভিযান শুরু হবে 7 মে থেকে। 40 টাকা কেজি দরে 11.5 লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। কয়েকটি দেশে বিশেষ ফ্লাইট চলাচল করলেও টিকিটের দাম চড়া হওয়ায় বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী দরিদ্র প্রবাসী কর্মীরা। ভিসার মেয়াদ ফুরিয়ে এলেও বেশি দামে টিকিট কেনার সাধ্য না থাকায় যেতে পারছেন না অনেকে। যাত্রীদের অভিযোগ, বিমান সংস্থাগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়াচ্ছে। হাজেরা শিউলির রিপোর্ট। আবার 1 লক্ষ টাকা উপরে, এখন এত টাকা দিয়ে টিকিট কেটে যাওয়া কি সম্ভব নাকি? এতদিন বসা, আর্থিক অবস্থা অনেক খারাপ, দাঁড় করার মতো তো ব্যবস্থা আর নাই। ছুটিতে দেশে এসে বিপাকে পড়েছেন সৌদিগামী এই যুবক। 3রা মে ভিসার মেয়াদ শেষ হলেও লাখ টাকা দিয়ে টিকিট কেনার সাধ্য না থাকায় কর্মস্থলে ফেরা হচ্ছে না তার। আবার নিরুপায় হয়ে স্ত্রীর গহনা বিক্রি করেও কেউ কেউ জোগাড় করেছেন টিকিটের টাকা। প্রত্যেকটা এয়ারওয়েজের দ্বারে দ্বারে ঘুরতেছি, টিকিট পর্যাপ্ত পরিমাণে টিকিট পাচ্ছি না। এখন স্ত্রী সন্তানের গহনা বিক্রি করে টিকিটের টাকা জোগাড় করতে হয়েছে। নিয়ন্ত্রণ করার মতন কেউ নেই। এয়ারলাইন্স চালারা সব একটা সিন্ডিকেট করছে যে কারো চেয়ে কেউ ভাড়া কম নেবে না। রিক্রুটিং এজেন্টরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ও নেপাল থেকে যাত্রীরা অনেক কম ভাড়ায় যেতে পারলেও এদেশে সব এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী বিমানের ভাড়া নিচ্ছেন কয়েক গুণ বেশি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা এটা অবগত করেছি, আমরা যে এই ভাড়ার বিষয়ে লাগাম টেনে ধরার জন্য। এদিকে অনেক প্রবাসী অনলাইনে উচ্চ মূল্যের টিকিট বুকিং দিলেও বেশিরভাগ বিদেশি এয়ারলাইন্সের অফিস বন্ধ থাকায় যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের। টোটাল 3.5 লাখ টাকা 1 লাখ টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। 29 তারিখে ফ্লাইট, এখানে আসছে কনফার্মের জন্য, এরা তো কোনো সাড়াই দিয়েছে। কাতার এয়ারওয়েজ আর কি আমি টিকিট বুকিং দিয়েছে, কিন্তু এখানে এসে আমি কোনো অফিসে ওদের খোলা পাচ্ছি না। সিভিল এভিয়েশন বলছে, এয়ারলাইন্সগুলোর অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং সহ বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এরপরও বেশি ভাড়া নিলে সেটি দেখার দায়িত্ব মন্ত্রণালয়ের। ভাড়া যাতে না বাড়তে হয় তাদের জন্য আমি কিছু বিশেষ সুবিধা তাদেরকে এয়ারলাইন্সগুলোকে দিয়েছি। তবে এয়ারলাইন্সগুলো তাদের ব্যবসাটা বুঝে, যাত্রী নিয়ে যারা ডিল করে যেসব সংস্থাগুলো আছে, আমি মনে করি তারা এইসব এয়ারলাইন্সগুলোর সাথে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত এবং তাদেরকে একটা স্ট্রং মনিটরিংয়ে রাখা উচিত। লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইট চালুর পর গত 12 দিনে 40,000-এরও বেশি প্রবাসী দেশ ছেড়েছেন। প্রথমে 5টি দেশে, পরে আরও 3টি দেশে অনুমতি দেওয়া হলেও দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ করে দিয়েছে ওমান। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চাহিদা আর যোগানের ব্যাপক ঘাটতির মধ্যে 1 সপ্তাহ ধরে অক্সিজেন দিচ্ছে না ভারত। এমন সংকটময় মুহূর্তে অক্সিজেন সরবরাহের ঘোষণা দিল চট্টগ্রামের আবুল খায়ের শিল্প গ্রুপ, তাও আবার বিনামূল্যে। নিজস্ব প্ল্যান্ট থেকে তারা প্রতিদিন 20 টন করে দেবে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। মহামারী করোনা যখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তখন ভারত নিজেদের চাহিদা মেটাতে ঘোষণা দিল বাংলাদেশে রপ্তানি করবে না অক্সিজেন। এতে কিছুটা উদ্বেগ আর চিন্তার ভাঁজ সাধারণ মানুষের মাঝে। এমন সংকটময় মুহূর্তে চট্টগ্রামে শিল্প গ্রুপ আবুল খায়ের দিল সুখবর। তারা ঘোষণা দিয়েছে ভারত থেকে আমদানি করা 50 টন পরিমাণ লিকুইড অক্সিজেনের চাহিদা পূরণ করবে। 260 টন অ্যাভেলেবেল আছে, তার মধ্যে আমরা ধরুন ইমিডিয়েটলি আমরা 20 টনের মতন অ্যাভেলেবেল করেছি লিকুইড ফর্মে। যেটা বাংলাদেশের যে রিকোয়ারমেন্ট, যেটা বাংলাদেশ ধরুন এখন যেটা দেখতেছি আমরা যে টোটাল রিকোয়ারমেন্ট আছে 200 টনের মতন দিনে, আমাদের ক্যাপাসিটি 260 টন। তো সেই হিসাবে ধরেন আমাদের এক্সেস ক্যাপাসিটি আছে। আমাদের যে লিকুইড প্রোডাকশন আছে 15-20 টন এই প্রতিদিন, এইটা আমরা এখন বিভিন্ন হসপিটালে আমরা এটা সরবরাহ করার জন্য আবুল খায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় AKS অক্সিজেন প্ল্যান্টে প্রতিদিন উৎপাদন হয় 260 টন। প্ল্যান্ট থেকে প্রতিদিন 20 টন সরবরাহ করা হবে হাসপাতালগুলোতে। প্রয়োজনে কারখানা বন্ধ করেই অক্সিজেন দেয়া হবে বলে জানান তারা। আমরা মজুতও বজায় রাখবো এবং সাপ্লাইও বজায় রাখবো। আমাদের দেশের যেই ক্রান্তিকালটা ওভারকাম করা যায় এটা আমরা চেষ্টা করছি। দেশের জানমাল রক্ষার জন্য আমরা প্রয়োজনে আমাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা অক্সিজেনটা পুরোটা মেডিকেলের দিকে সাপ্লাই দিব। 2020 সালে আবুল খায়ের গ্রুপ 10,000 অক্সিজেন সিলিন্ডার রিফিলের পাশাপাশি 5,000 সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করে। এছাড়া 20টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে দেয় গ্রুপটি। দেশীয় কারখানাগুলোতে অক্সিজেনের সক্ষমতা থাকার পরও ভারতসহ বিভিন্ন দেশ থেকে অক্সিজেন আমদানি করেছে দেশের নানা প্রতিষ্ঠান। কিন্তু এই দুঃসময়ে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আবুল খায়ের মতো দেশের বড় বড় শিল্প গ্রুপগুলো। চট্টগ্রামের আবুল খায়ের শিল্প কারখানা থেকে শফিকুল আলম, সময় সংবাদ। রমজানের মাঝামাঝি এসেও করোনার কারণে রাজধানীর শপিং মলে জমছে না ঈদের বেচাকেনা। বেশিরভাগ ক্রেতাই আসছেন শিশুদের জন্য কেনাকাটা করতে। তবে আশায় বুকবাঁধা দোকানিদের প্রত্যাশা শুক্রবার থেকে হয়তো জমবে কেনাকাটা। কামরুল হাসান সবুজের প্রতিবেদন।
স্বাভাবিক সময়ে রমজানের মাঝামাঝিতে রাজধানীর এই শপিং মলের প্রতিটি দোকান করিডোরে থাকে উপচে পড়া ভিড়। তবে এবারের চিত্র ভিন্ন। তারপরও করোনা আতঙ্কের মধ্যেই অনেকেই আসছেন মার্কেটে শিশুদের ঈদ কেনাকাটা সারতে। ছেলে মেয়েদের দিকে তাকায় মূলত আশাটা, আমাদের তো আর ঈদের দরকার নেই, ঈদ বাচ্চাদের জন্য। চেষ্টা করতেছি যতটুকু সম্ভব শর্ট টাইমে এবং হালকার বাচ্চাদের জন্য কেনাকাটা করে চলে যাব। খুব একটা ভিড় নেই, হালকা পাতলাই আছে। কালেকশন খুব ভালো, কিন্তু আর কি কাস্টমার খুবই কম, আমাদের তেমন ভিড় নেই, তো মোটামুটি আমরা কেনাকাটা করে একটু স্বচ্ছন্দ বোধ করছি। ঈদ উপলক্ষে ভালো প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা, দোকান সাজিয়েছেন নতুন নতুন পোশাক পরিচ্ছদে। তবে তাদের সব হিসাব পাল্টে যাচ্ছে চলমান লকডাউনে। অনেকেই রয়েছেন পুঁজি হারানোর শঙ্কায়। গণপরিবহন চলছে না, এই লকডাউনের মধ্যে বেচা কিনা তেমন হচ্ছে না। আর আমাদের তো বেসিক্যালি রমজানটাই টার্গেট নিয়ে আমাদের বিজনেস। আমাদের সারা বছরে আমাদের লস দেওয়া লাগে শুধু রমজানের উপর টার্গেট করে। এক্সক্লুসিভ যে মালগুলো দেখতেছেন এগুলো আমি রমজানে সেল করতে না পারি, এগুলো ডাউন সিজন আর যাবে না। যে মালটা আমার 5,000 টাকা সেটা রমজানের পরে হয়ে যাবে 2,000 টাকা। লকডাউনের আগে বেচাকিনি টুকটাক ভালো ছিল, আমরা আশা করতেছি হয়তো সামনে শুক্রবার থেকে হয়তো কিছু বেচাকিনি হতে পারে। ঈদ উপহারে বরাবরই মোবাইল সহ ইলেকট্রনিক্স পণ্যের কদর থাকলেও এবার এখন পর্যন্ত প্রত্যাশা মতো ক্রেতা নেই এসব দোকানেও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনার ভারতীয় ভেরিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও এই ভেরিয়েন্ট না ছড়ালেও একটি দ্বীপে এটি শনাক্ত হয়েছে, যা নিয়ে আতঙ্ক বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। করোনার নতুন ইন্ডিয়ান ভেরিয়েন্টে এখন বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। খুব দ্রুত এটি ছড়াচ্ছে ইউরোপের নানা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জানানো হয়েছে 100টির বেশি দেশে এখন পর্যন্ত বিশ্বে এই নতুন ভেরিয়েন্ট ছড়িয়েছে, আর ইউরোপের বিভিন্ন দেশে এটি ছড়াচ্ছে। জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ফ্রান্সের একটি দ্বীপে এটি শনাক্ত করা হয়েছে। ফ্রান্সের মূল ভূখণ্ডে এখনও নতুন এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট শনাক্ত না হলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে সতর্ক রয়েছেন। এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল ইন্ডিয়া থেকে ফ্রান্সে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে ইউরোপে ইন্ডিয়ান ভেরিয়েন্ট করোনার যে নতুন উপসর্গ সেটি নিয়ে এখন জনমনে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ছিল আফ্রিকান ভেরিয়েন্ট, ব্রাজিলের ভেরিয়েন্ট, এখন ইন্ডিয়ান ভেরিয়েন্ট। সব কিছু মিলে টোটালি সবাই সারা বিশ্বের মানুষ যেভাবে এই করোনা নিয়ে আতঙ্কিত, ফ্রান্সে যারা আছি, ফ্রান্সের খুদ ফরাসি এবং আমরা প্রবাসী সবাই আমরা খুবই আতঙ্কিত। নতুন ভেরিয়েন্টের কথা শুনে আমরা সবাই এই কারণে আতঙ্কিত, আবার লকডাউন বা আবার কোনো কিছু যদি সরকার দেয় সবাই যদি আমরা অত্যন্ত অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়ব। ফ্রান্সে লকডাউন তুলে দেওয়া ও মধ্যমের পর বার, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে খুব শীঘ্রই দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে, সেখান থেকে বিস্তারিত জানা যাবে। সাধারণ করোনায় মানুষ যখন বিপর্যস্ত, তখন নতুন নতুন করোনার ভেরিয়েন্টের সেই বিপর্যস্ত অবস্থা দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে, আর তাতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে এখন। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পর্তুগালের রাজধানী লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি চলে যাব তার কাছে। আশিক, রিচার্ড, বিপর্যয় ইউরোপের অনেক দেশেই এখনো কাটেনি। আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা এখনো শোচনীয় বলা যায়, এবং এই মুহূর্তে কিন্তু নতুন করে করোনার ইন্ডিয়ান যে ধরন নিয়ে এসেছে সেটি কিন্তু নতুন করে আবার শঙ্কা জাগিয়েছে গোটা ইউরোপকেই। আর এরই মধ্যে কিন্তু ইউরোপের বেশ কয়েকটি দেশে আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম যে বেশ কয়েকটি দেশে পৌঁছে গেছে। সেই ভেরিয়েন্টটি কিন্তু পর্তুগালেও পৌঁছে গেছে। পর্তুগালে কিন্তু 6 জন এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের রোগী শনাক্ত করা হয়েছে এবং তাদেরকে কিন্তু পর্যবেক্ষণে এরই মধ্যে রাখা হয়েছে, এবং তাদেরকে কিন্তু এই পর্তুগালে প্রবেশের পরেই চিহ্নিত করা হয়েছে যাতে এর পরবর্তীতে এই ভ্যারিয়েন্টটি আর কোথাও ছড়িয়ে না পড়ে। তো এই ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটির কারণে কিন্তু নতুন করে যে শঙ্কা দেখা দিয়েছে গোটা ইউরোপে, সেই শঙ্কা কিন্তু যাতে বাস্তবায়ন না হয়, তো সেই জন্য কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশ। কারণ আপনি জানেন যে এরই মধ্যে সবচেয়ে শক্তিশালী আমরা যদি বলি ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, এই আর সার্বিক যে ভেরিয়েন্টটি রয়েছে, তো 3টি ভেরিয়েন্ট মিলিয়ে একটি শক্তিশালী ভেরিয়েন্টই এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এবং এই ভেরিয়েন্ট মোকাবেলা করার লক্ষ্যে কিন্তু আপনি জানেন যে ভ্যাকসিনেশন কার্যক্রম কিন্তু গোটা ইউরোপেই বেশ গতি পেয়েছে এরই মধ্যে, কারণ একমাত্র ভ্যাকসিনই পারে বর্তমানের এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের। তো ইউরোপের প্রত্যেকটি দেশই এরই মধ্যে কিন্তু তাদের ভ্যাকসিন কার্যক্রমে গতি এনে এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এর মধ্যে অস্ট্রিয়া,
ভারত থেকে আসা সরাসরি ফ্লাইট কিন্তু এরই মধ্যে বন্ধ করেছে, যাতে ভারত থেকে কোনো যাত্রী সরাসরি অস্ট্রিয়া না আসতে পারেন, এবং যারা আসবেন বিভিন্ন দেশ হয়ে তারা যেন কোয়ারেন্টাইন মেনে চলেন সেই লক্ষ্যে কিন্তু কঠোর অবস্থানে গিয়েছে অস্ট্রিয়া সরকার। তবে পর্তুগালের যখন নতুন করে ইন্ডিয়ান ভেরিয়েন্টটি নিশ্চিত করা হয়েছে তখন কিন্তু শুক্রবার পর্তুগালের এই জরুরি অবস্থার মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছে, অর্থাৎ পর্তুগালের লকডাউন উঠে যাচ্ছে শুক্রবারের পর থেকে, আর লকডাউন থাকছে না। এবং এর পাশাপাশি আমরা জানি যে এর পরবর্তীতে পর্তুগাল একটি দুর্যোগময়, যেটি হচ্ছে যে জরুরি অবস্থা না থাকলেও সতর্ক অবস্থানের যে বিষয়গুলি রয়েছে সেগুলিতে কিন্তু প্রবেশ করছে পর্তুগাল। তো এইভাবেই আসলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট সহ যে সার্বিক করোনা মোকাবেলার চেষ্টা করছে গোটা ইউরোপ। তো রিচার্ড, এই ছিল আসলে পর্তুগাল থেকে সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। রিচার্ড, পুরো ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে পর্তুগালের লিসবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশি।